নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আজ আবার একবার আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আমরা চর্যাপদের একাধিক বিষয়গুলোকে বা একাধিক প্রসঙ্গগুলোকে নিয়ে একাধিক ক্লাস করেছি। আমাদের চর্যাপদের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারবেন। যদিও আমি একটি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নেবেন এবং ক্লাসগুলো পরপর দেখে আপনাদের চর্যাপদ সম্পর্কে যে সমস্ত ধারণাগুলো তৈরি হয়েছিল এতদিন পর্যন্ত সেইগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে নেবার জন্য ক্লাসগুলো একবার দেখে নিলে সুবিধা হবে বলে মনে হয়। এর সঙ্গেই আরও একটি ডিসক্রিপশানে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটি হচ্ছে ব্যাকরণের যে প্রসঙ্গ কারক, সেই কারকের একটা সংক্ষিপ্ত পরিচয়। অর্থাৎ কারকের একটা সংক্ষিপ্ত পরিচয় বলতে সম্পূর্ণ কারকের একটা সহজলভ্য ধারণা, সেই ধারণাটি নিয়ে একটি ক্লাস আমরা ইতিমধ্যেই আপলোড করেছি। সেখান থেকে আপনারা বিষয়টা জেনে নিতে পারবেন। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে বাংলা কারকের যে প্রথম বিভাগ তথা কর্তৃকারক, সেই কর্তৃকারকের একাধিক যে ভাগ রয়েছে সেই ভাগগুলো নিয়ে। অর্থাৎ কর্তৃকারকের যে বিভিন্ন প্রসঙ্গে কর্তৃকারককে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা যেতে পারে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আমাদের আজকের ক্লাস। আমরা কর্তৃকারক বলতে কি জেনেছিলাম আগের ক্লাসে জেনেছিলাম যে কোনো বাক্যের মধ্যে যিনি কর্তা, অর্থাৎ যিনি কাজটি করেন তাকেই বলা হয় কর্তা, এবং সেই কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক বোঝালে সেটা কর্তৃকারক হয়। অর্থাৎ আমরা সহজভাবে জেনেছিলাম যে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাবো তাই হচ্ছে কর্তৃকারক। এখন প্রশ্ন হচ্ছে এটাই, আমরা যদি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করি, সব ক্ষেত্রে কি আমরা কর্তাকে সরাসরি বাক্যের মধ্যে উপস্থিত রূপে দেখতে পাবো? হতে পারে নাও দেখতে পেতে পারি। যখন আমরা কর্তাকে সরাসরি বাক্যের মধ্যে দেখতে পাবো না, তখন আমরা কি করব? কর্তাকে কল্পনা করে নেব। অর্থাৎ কর্তার উপস্থিতিটা আমরা অনুভব করতে পারবো। কর্তাকে চোখে দেখতে না পেলেও বা কর্তা পদটি লেখা না থাকলেও আমরা কর্তাকে অনুভব করে নিতে পারবো। সেই অনুভবের বিষয়টাও আমরা এখানে দেখব। কখনো দেখব একটা ক্রিয়ার একাধিক কর্তা ইত্যাদি যে প্রসঙ্গগুলো, সেই অনুসারে কর্তৃকারকের একাধিক বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজনগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমেই আলোচনা করি উহ্যকর্তা নিয়ে। উহ্যকর্তা বলতে কি বুঝবো? মূলত দেখা যায় অনেক সময় যে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ, সেই সঙ্গে প্রথম পুরুষেরও কর্তা অনেক সময় বাক্যের মধ্যে উপস্থিত থাকে না। কিন্তু উপস্থিত না থাকলেও আমরা বাক্যটা পড়তে গিয়ে বা পড়বার সময় বা আমরা কথা বলবার সময়ও কর্তার উল্লেখ না করে এমনভাবে কথাটা বলি যেন মনে হয় কর্তা সেখানে উপস্থিত আছে। এই বিষয়টা হচ্ছে উহ্যকর্তা। অর্থাৎ সহজভাবে বললে কি বলা যায়, যে বাক্যের মধ্যে উত্তম পুরুষ বা মধ্যম পুরুষের বা প্রথম পুরুষের কর্তা অনেক স্থলেই উহ্য থাকে বা অনেক স্থলেই উপস্থিত থাকে না, তাকে ওই যে বাক্যের মধ্যে যে সমাপিকা ক্রিয়াটি থাকে সেই ক্রিয়াটিকে প্রশ্ন করলেই আমরা এই কর্তাকে খুঁজে পেয়ে যাই। উদাহরণ দেখি কয়েকটা। যেমন একটা কবিতার লাইনের উল্লেখ করে বলি। কবিতার লাইনের উল্লেখ করলে দেখা যায় যে বলছে, মার অভিষেকে এসো এসো তরা, মার অভিষেকে এসো এসো তরা, তা তাড়াতাড়ি এসো। কাকে আসতে বলছে? ওই এসোটা বা এসো পদটিকে যদি আমরা প্রশ্ন করি, কাউকে একটা আসতে বলছে, তথা তুমি এসো এসো তরা, তুমি হচ্ছে মধ্যম পুরুষ। আমরা প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ এই পুরুষ সম্পর্কে আশা করছি জানি। উত্তম পুরুষ বলতে বোঝায় আমি বা আমরা ইত্যাদি বোঝাতে, অর্থাৎ নিজেকে বোঝাতে। মধ্যম পুরুষ বলতে তুমি তোমরা এইরকম বোঝাতে, তুমি তোমরা তোমাদের তোমাদেরকে ইত্যাদি বোঝাতে মধ্যম পুরুষ। আর প্রথম পুরুষ বলতে বোঝায় সে, তিনি, তারা ইত্যাদি, অর্থাৎ তাকে বোঝাতে। এটা হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষের একটা উদাহরণ দেখি। প্রথম পুরুষের একটা উদাহরণ হচ্ছে, তত ভালো জিনিস তত বেশি জিনিস আর কখনো পান নাই। তার মানে কেউ একটা পায়নি সেই কথা বলা হচ্ছে, অর্থাৎ তিনি পান নাই। এই তিনি উল্লেখটা বাক্যের মধ্যে নেই। এই উল্লেখটা নেই, কিন্তু বাক্যটা বলবার সময় আমরা কিন্তু তিনি পদটিকে উজ্জ্ব করে রাখলেও আমরা তার অনুভবটা বুঝতে পারছি যে কাউকে একটা বলা হচ্ছে। এইটাই হচ্ছে উহ্যকর্তা। এরপরে আসি আমরা যে এক ক্রিয়ার একাধিক কর্তা বা বহু কর্তা। আমরা একটা সহজ উদাহরণ দিই।
রাম শ্যাম যদু মধু বা মধু মধু আর কি, রাম শ্যাম যদু মধু প্রত্যেকে খেলতে গেল। তাহলে ক্রিয়া কি? একটাই ক্রিয়া, খেলতে যাওয়া, কিন্তু তার কর্তা কতগুলো? একাধিক কর্তা। রাম শ্যাম যদু মধু পড়তে গেল বা স্কুল গেল বা বিদ্যালয়ে গেল, যাই বলি না কেন, প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাজ একটা করছে কিন্তু কর্তা অনেকগুলো। এই বিষয়টাকেই বলা হয় এক ক্রিয়ার একাধিক কর্তা। আবার অনেক সময় দেখা যায় একাধিক ক্রিয়ার একজন কর্তা, অর্থাৎ একাধিক ক্রিয়ার একজন কর্তা মানে কাজ হবে অনেকগুলো কিন্তু কর্তা হবে একটা। যদি সহজ উদাহরণ দিই, আমরা উদাহরণগুলো সহজই রাখছি, তার প্রধান কারণ হচ্ছে বিষয়টা বোঝবার সুবিধার জন্য। যেমন রাম ভাত খেয়ে পড়তে বসবে বা পড়তে বসলো, তাহলে একটাই কর্তা এখানে রাম। সে কি করবে? ভাত খেলো এবং পড়তে বসলো বা পড়তে বসেছে। তাহলে ভাত খাওয়াটা একটা ক্রিয়া, খাওয়াটা একটা ক্রিয়া, ওই যে পড়তে বসা এটাও একটা ক্রিয়া। তাহলে একটা ক্রিয়ার আমরা এই একটা কর্তার আমরা দুটো ক্রিয়া পেলাম, অর্থাৎ বহু ক্রিয়ার এক কর্তা। ঠিক এরকমভাবে একাধিক কথা বলা যেতে পারে। সে বাড়ি গিয়ে রান্না করে পড়তে বসবে, এই কথাটা যদি বলি, এক্ষেত্রেও দেখা যাচ্ছে সে হচ্ছে কর্তা, বাড়ি গিয়ে রান্না করে পড়তে বসলো। তাহলে একটা ক্রিয়ার এই একটা কর্তার একাধিক কর্তা আমরা এখানে একাধিক ক্রিয়া আমরা পেয়ে গেলাম। এক কর্তার একাধিক ক্রিয়া তথা বহু ক্রিয়ার এক কর্তা, এই নামটি বলা যেতে পারে এক্ষেত্রে। তাহলে এরপরে আমরা খেয়াল করব যে আমরা কি কি পেলাম? উজ্জ্বকর্তা পেলাম, বহু ক্রিয়ার এক কর্তা পেলাম এবং বহু কর্তার এক ক্রিয়া পেলাম। এরপরে আমরা দেখব সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়ার আরেকটা নাম রয়েছে, সমধাতুজ কর্তার আরেকটি নাম রয়েছে। নামটি হচ্ছে স্বগোত্রকর্তা। সমধাতুজ কর্তার আরেকটি নাম কি? স্বগোত্রকর্তা। তাহলে স্বগোত্রকর্তা বা সমধাতুজ কর্তা বলতে কি বুঝবো? বাক্যের মধ্যে যে সমাপিকা ক্রিয়া, সেই সমাপিকা ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয় বা যে ধাতু থেকে ওই ক্রিয়াটি তৈরি হয়েছে, বাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য পদ যদি ওই ধাতু থেকেই তৈরি হয় এবং সেই পদটি ওই যে সমাপিকা ক্রিয়াটির যে কর্তা যদি হয়, অর্থাৎ বাক্যের অন্তর্গত যে সমাপিকা ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটা যে ধাতু থেকে তৈরি হবে, সেই ধাতু থেকেই বাক্যের মধ্যেই উপস্থিত কোনো একটা বিশেষ্য পদ যদি তৈরি হয় এবং সেই পদটা যদি ওই ক্রিয়ারই কর্তা হয়, তাহলে সেটাকে বলা হবে সমধাতুজ কর্তা। উদাহরণ দেখি আমরা। সহজ উদাহরণ হচ্ছে শিমুল গাছটার বড় বার বেড়েছে। কি বললাম? শিমুল গাছটার বড় বার বেড়েছে। তাহলে শিমুল গাছটার কথাটা আমি বাদ দিচ্ছি। ক্রিয়া এখানে কি? বেড়েছে। বেড়েছে কোন ধাতু থেকে উৎপন্ন? বার ধাতু থেকে। আবার বড় বার বেড়েছে। কি বেড়েছে? বার বেড়েছে। এই বার পদটি হচ্ছে এক্ষেত্রে কর্তার ভূমিকা পালন করছে, ওই বেড়েছের কর্তা হচ্ছে বার। তাহলে দুটোই দেখা যাচ্ছে বার ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, এই জন্য বার পদটি হচ্ছে সমধাতুজ কর্তা। আবার যদি উদাহরণ দেখি যে পাপের ফল এমন চমৎকারভাবেই ফলে। কি ফলে? পাপের ফলটা ফলে, সেটা বিশেষ্য পদ ফলটা, এবং ফলে পদটি হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে। তাহলে ক্রিয়াটি অর্থাৎ ফলে পদটি ফল ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবং পাপের ফল এই কথাটির ফল পদটি বা এই বিশেষ্য পদটি ওই ফল ধাতু থেকেই তৈরি হয়েছে। তাই এখানে ফল ধাতুটা হচ্ছে সমধাতুজ কর্তা, অর্থাৎ বাক্যের যে সমাপিকা ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হলো বা নিষ্পন্ন হলো, বাক্যের অন্তর্গত যে বিশেষ্য পদটা যদি সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয় এবং ওই ক্রিয়াটির কর্তারূপে প্রসিদ্ধ হয় বা কর্তারূপে অবস্থান করে, তবে সেটাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। যদি কর্মরূপে উপস্থিত থাকতো তাহলে সেটা হতো সমধাতুজ কর্ম, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সমধাতুজ কর্তা। পাপের ফল এমনভাবেই বা এমন চমৎকারভাবেই ফলে, অর্থাৎ ফল নিজেই ফলে বোঝাচ্ছে, কর্তা বোঝাচ্ছে, সেই কারণেই হচ্ছে এটি সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম এখানে হলো না। যাক, এরপরে আসি আমরা কি? প্রযোজক ও প্রযোজ্যকর্তা। প্রযোজক আর প্রযোজ্যকর্তা কি? আমরা অনেক সময় দেখি আমরা এমন কিছু কাজকর্ম করি যেগুলো তথাকথিতভাবে মনে হয় যে আমরা করছি, কিন্তু দেখা যায় সেটা আমরা নিজে করি না, আমরা কাউকে দিয়ে করিয়ে নিই। এই নিজে করি না, কাউকে দিয়ে যে করিয়ে নিই বোঝায়, এবং যাকে দিয়ে করিয়ে নিই সে নিজে কাজ করে,
এইরকম একটা প্রসঙ্গ থেকে বা এইরকম একটা ভাবনা থেকে এই প্রযোজক এবং প্রযোজ্যকর্তা বিষয়টি এসেছে। কীরকম উদাহরণ দেখি সহজে একটা, যেমন আমরা বলি যদি রাখাল মাঠে গরু চড়ায়, রাখাল মাঠে গরু চড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা বাক্যটিকে ততটা গভীরভাবে না দেখি তাহলে মনে হবে গরু পদটি হচ্ছে কর্মপদ, কিন্তু আসলে তা নয়। কারণ রাখাল গরু চড়ায় ঠিকই, রাখাল যদি এই বিষয়টাকে আমরা ঠিকঠাকভাবে বলি, রাখাল মাঠে গরুকে চড়াই বোঝাচ্ছে। যদি গরুকে চড়াই হয় সেই অর্থে হয় তাহলে কর্মপদ, কিন্তু আসলে তা নয়। গরুকে রাখাল চড়ায় না, রাখাল গরু চড়ানোর নিমিত্ত রূপে কাজ করে, অর্থাৎ রাখাল গরু চড়াতে গেছে, কিন্তু চড়ছে কে? আসলে চড়ছে হচ্ছে গরু নিজে। সেই কারণে এই যে চড়ছে নিজে, অর্থাৎ নিজে যে কাজটা করছে সে হচ্ছে বা তিনি হচ্ছেন প্রযোজ্যকর্তা। আর যিনি কাজটার উপলক্ষ, যিনি কাজটিকে সম্পাদন করবার চেষ্টা করছেন বা সম্পাদন করবার জন্য উৎসাহ দিচ্ছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন প্রযোজক। যেমন আমরা সহজ উদাহরণ যেটা চারিদিকে প্রচলিত, মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মানে মা নিজে চাঁদটা দেখছে, অর্থাৎ মা এখানে প্রযোজককর্তা। আবার শিশুকে চাঁদ দেখাচ্ছে মানে শিশু নিজে চাঁদটা দেখছে, অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাতে সাহায্য করছে। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে ছাত্ররা পড়ছে নিজেরা, সেই জন্য ছাত্ররা হচ্ছে প্রযোজ্য। আর শিক্ষক তাদের পড়বার জন্য উৎসাহ দিচ্ছেন বা শিক্ষকও পড়ছেন, শিক্ষক তাদেরকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু দিকে যাচ্ছে কারা? যাচ্ছে ওই ছাত্ররাই। ওই যারা যাচ্ছে তারা হচ্ছে প্রযোজ্য, আর যিনি নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন তিনি হচ্ছেন প্রযোজক। তাহলে আমরা প্রযোজক এবং প্রযোজ্য ধারণাটি খুব সহজভাবে জেনে গেলাম। যিনি কাজ করিয়ে নেন তিনি হচ্ছেন প্রযোজক, আর যাকে দিয়ে কাজ করানো হয়, অর্থাৎ যাকে দিয়ে কাজ করানো হয় তিনি নিজেও কাজ করেন, তিনি হচ্ছেন প্রযোজ্যকর্তা। এরপরেই আমরা আসি নিরপেক্ষকর্তা। নিরপেক্ষকর্তা কি? কখনো কখনো দেখা যায় একটা বাক্যের মধ্যে দুটো ক্রিয়ার উপস্থিতি থাকে, আবার দুটো কর্তার উপস্থিতি থাকে। তার মধ্যে অনেক সময় দেখা যায় যে একটা কর্তার ক্রিয়া হচ্ছে অসমাপিকা, আর একটা কর্তার ক্রিয়া হচ্ছে সমাপিকা। এই যে অসমাপিকা ক্রিয়াটি থাকে তার যে কর্তা, সেই কর্তাটিকে বলা হয় নিরপেক্ষকর্তা। উদাহরণ দেখলে আমরা সহজভাবে জানতে পারবো। কি উদাহরণ? দেখা গেল যদি বলা হয় যে তুমি মাতৃহীন হইলে, কি বলা হলো? তুমি মাতৃহীন হইলে তোমায় প্রতিপালন করিয়াছিলাম। তাহলে এখানে দুটো কর্তা, দুটো ক্রিয়া আমরা পেলাম। মাতৃহীন হইলে একটা পেলাম কি? হইলে ক্রিয়া, আর একটা কি? করিয়াছিলাম ক্রিয়া। করিয়াছিলামটা বাক্য সম্পূর্ণ করছে বোঝাচ্ছে, বাক্য সম্পূর্ণ করছে বোঝাচ্ছে করিয়াছিলাম পদটির মধ্য দিয়ে, তাহলে এটা সমাপিকা ক্রিয়া। তাহলে এর কর্তা কি? তোমায় করিয়াছিলাম, মানে আমি করিয়েছিলাম বোঝাচ্ছে। তাহলে আমি এখানে হচ্ছে এই সমাপিকা ক্রিয়াটির কর্তা। কিন্তু তুমি মাতৃহীন হইলে, এই হইলে যে ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়া, কারণ এই হইলে পদটির মধ্য দিয়ে সমাপিকা ক্রিয়া বোঝাচ্ছে না, অর্থাৎ বাক্য সম্পূর্ণ হয়েছে কথা বোঝাচ্ছে না। তাই এই অসমাপিকা ক্রিয়াটির কর্তা আমরা খুঁজবো। কিভাবে খুঁজবো? তুমি হইলে, তাহলে হইলের ক্রিয়াটির কর্তাকে তুমি, তাই এখানে তুমি হচ্ছে নিরপেক্ষ কর্তা। অর্থাৎ এই অসমাপিকা ক্রিয়া হইলে পদটির যে কর্তা থাকে সেই কর্তাটিকেই বলা হয় নিরপেক্ষ কর্তা। আরও একটা উদাহরণ দেখি, আমি না করিলে আর কে করিবে উদ্ধার এই দেশ। আমি না করিলে আর কে করিবে উদ্ধার এই দেশ। অর্থাৎ দুটো ক্রিয়া আমরা পেলাম, একটা হচ্ছে করিলে, একটা হচ্ছে করিবে। দুটো কর্তাও পাচ্ছি। আমি না করিলে, অর্থাৎ আমি করিলে এখানে পাচ্ছি, আমির সঙ্গে করিলে আমি একটা কর্তা পাচ্ছি। না করিলে কে করিবে উদ্ধার এই দেশ। কে করিবে বলতে কোনো একজনের কে এর জায়গায় কাউকে একটা বসানো যেতে পারে, সেক্ষেত্রে করিবে পদটি আসছে। করিবে হচ্ছে সমাপিকা ক্রিয়া, এই সমাপিকা ক্রিয়ার কর্তা যে, তার প্রসঙ্গে আমরা যাব না। আমরা খুঁজবো এখানে অসমাপিকা ক্রিয়া যে আছে, অসমাপিকা ক্রিয়া যেটি আছে তার যে কর্তা তাকে খুঁজবো। তাহলে তুমি না করিলে, করিলের কর্তাকে তুমি কর্তা, তাহলে তুমি হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। তাহলে আমরা সহজভাবে জেনে গেলাম কি বিষয়টা? নিরপেক্ষ কর্তা খুঁজতে গেলে একটা বাক্যের মধ্যে প্রথমত দুটো ক্রিয়া থাকবে,
একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, এবং দুটো কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়ার কর্তা থাকবে, একটা অসমাপিকা ক্রিয়ার কর্তা থাকবে। এই অসমাপিকা ক্রিয়ার যে কর্তাটা তাকেই আমরা বলবো নিরপেক্ষ কর্তা। অসমাপিকা ক্রিয়ার যে কর্তাটা থাকবে তাকেই আমরা বলবো নিরপেক্ষ কর্তা। অর্থাৎ নিরপেক্ষ কর্তার জন্য আমাদের অন্য কোনো দিকে দেখার দরকার নেই। আমরা প্রথম খুঁজবো বাক্যে দুটো কর্তা আছে কিনা, দুটো ক্রিয়া আছে কিনা, দুটো কর্তা আছে কিনা, একটা ক্রিয়া সমাপিকা এবং একটা ক্রিয়া অসমাপিকা কিনা। অসমাপিকা ক্রিয়া যদি খুঁজে পাই এবং সমাপিকা ক্রিয়া যদি খুঁজে পাই, ওই অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে আমরা সরাসরি বসিয়ে দেবো নিরপেক্ষ কর্তা নামে, না নিরপেক্ষ কর্তা বলে। এরপরে আমরা খুঁজবো কর্মকর্তৃবাচ্যের কর্তা। অনেক সময় দেখা যায় কর্তার বাক্যের মধ্যে সরাসরি উপস্থিতি নেই, কর্তা নেই, কিন্তু এমন একটি পদ আছে যে পদটি হচ্ছে কর্মপদ। কর্মপদ হলেও সেই পদটি কর্তার মতো আচরণ করে বা কর্তার মতো ব্যবহার করে। আমরা কর্মকর্তৃবাচ্য সম্পর্কে একাধিক উদাহরণ জানি। জল পড়ে বা বৃষ্টি পড়ে, শঙ্খ বাজে, শিকল খুলিল ইত্যাদি যে সমস্ত বাক্যগুলো রয়েছে, এই ছোট ছোট বাক্যের মধ্যে বৃষ্টি পড়ে কথাটির মধ্যে ক্রিয়া কি? পড়ে, এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু বৃষ্টি কোনো একটা চরিত্র আসলে নয়, বৃষ্টি কর্মপদ। কিন্তু এই কর্মপদটি হলেও বৃষ্টি নিজে পড়ছে বোঝাচ্ছে, অর্থাৎ নিজেই কাজ করছে বোঝাচ্ছে, বৃষ্টি নিজেই কাজ করছে বোঝাচ্ছে। তাই এটি কর্মপদ হলেও কর্তার মতো উপস্থিতি, মানে কর্তার মতো আচরণ করছে, তাই এটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্যপদ বা কর্মকর্তৃ পদ। আবার একটা উদাহরণ যদি বলি, শঙ্খ বাজে। আচ্ছা, শঙ্খ কি নিজে নিজে বাজে? তাকে তো কেউ বাজায়, যে বাজায় সেই তো কর্তা, কিন্তু তার সেই অনুসারে শঙ্খটা হয় বা শাঁখটা হয় কর্মপদ। কিন্তু কর্মপদ হলেও শব্দটা আসছে, শব্দটা করছে কে? যে বাজাচ্ছে সে নয়, শব্দটা করছে ওই শাঁখ অর্থাৎ শঙ্খ নিজেই। তাই এখানে শঙ্খটিকে কর্তাপদ হিসাবে বা কর্তা হিসাবে দেখা হচ্ছে বা কর্তার মতো আচরণ করছে শঙ্খ। তাই এখানে শঙ্খকে বলা হচ্ছে যে কর্মকর্তৃ পদ। সেই অনুসারে এই বাক্যটি হচ্ছে, এই শঙ্খ পদটি হচ্ছে কর্মকর্তৃ কারক। তাহলে এইখানে কর্মকর্তৃবাচ্য বা কর্মকর্তৃ কারক সম্পর্কে আমাদের সহজ ধারণা তৈরি হয়ে গেল যে বাক্যের মধ্যে এমন একটি কর্মপদ থাকবে যে কর্মপদটি কর্তার মতো আচরণ করবে। যদি আচরণ করে তাহলে সেটিকে বলা হবে কর্মকর্তৃ বাক্য বা কর্মকর্তৃ কারক। এরপরে আমরা আসব যে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা বিষয়টা আরও সহজ। আমরা বাক্যের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা বাচ্য পড়েছি, বাচ্যের মধ্যে দেখেছি কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ইত্যাদি বাচ্যের কথা আমরা জেনেছি। কর্তৃবাচ্যে কি? কর্তার প্রধান ভূমিকা, কর্মবাচ্যে কর্মের প্রধান ভূমিকা, ভাববাচ্যে ভাবের প্রধান ভূমিকা। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য বা ভাববাচ্যে যাই, তখন দেখা যায় দ্বারা, দিয়া বা দিয়ে বা কর্তৃক ইত্যাদি অনুসর্গগুলো যোগ করি। আবার ভাববাচ্যে কখন কি করি? ভাববাচ্যে দেখা যায় আমরা যে মূলত সম্বন্ধ পদের বিভক্তি ব্যবহার করি। এই যখন কোনো কর্তৃবাচ্যের পদ কর্মবাচ্য এবং ভাববাচ্য হয়ে যায়, তখনই সেটা হয়ে যায় অনুক্ত কর্তা। কারণ কি? কারণ হচ্ছে এই কর্মবাচ্য বা ভাববাচ্যের দ্বারা যে কর্তাটা থাকে সেই কর্তার উপস্থিতি সরাসরিভাবে বলা হয় না, একটু সাইড কাটিয়ে বলা হয়। অর্থাৎ যদি বলি যে আমি বই পড়ব, এটা না বলে, বা আমি বই পড়ছিলাম এই কথা না বলে আমি যদি বলি আমার দ্বারা বই পড়া হচ্ছিল, তাহলে আমি কর্তাকে, অর্থাৎ আমি যে কর্তা সেই সব কর্তাকে সরাসরিভাবে বই পড়ার সঙ্গে সংযুক্ত না করে আমি একটু ঘুরিয়ে বললাম যে আমার দ্বারা বই পড়া হচ্ছিল। প্রত্যক্ষভাবে না বলে পরোক্ষভাবে আমি বললাম। এই পরোক্ষভাবে বলাটাকেই হচ্ছে অনুক্ত কর্তা, অর্থাৎ কর্তাকে সরাসরি উক্ত করা হচ্ছে না। সেই কারণে অর্থাৎ কর্মবাচ্য এবং ভাববাচ্যের যে কর্তা তিনিই হচ্ছেন অনুক্ত কর্তা। কর্মবাচ্যের ক্ষেত্রে কি আমরা জানি যে মূলত কর্তৃক, দ্বারা, দিয়া বা দিয়ে ইত্যাদি বিভক্তিগুলো যুক্ত হয়ে বাক্যটা তৈরি হয়। আর ভাববাচ্যের ক্ষেত্রে যে কর্তা থাকবে সেই কর্তার সঙ্গে সম্বন্ধ পদ যুক্ত করা হবে। অর্থাৎ একটা সহজ উদাহরণ দিই যে আপনার থাকা হয় কোথায়, যদি আমি সরাসরি কর্তৃবাচ্যটা বলতাম আপনি থাকেন কোথায়, তা না বলে বললাম আপনার থাকা হয় কোথায়, অর্থাৎ আপনির সঙ্গে আমরা এর বিভক্তি যুক্ত করলাম, অর্থাৎ সম্বন্ধ পদের বিভক্তি যুক্ত করে দিলাম, দিয়ে এটাকে করে দিলাম ভাববাচ্য। কেন ভাববাচ্য? কারণ এর মধ্যে কর্মপদ উপস্থিত নেই। যদি কর্মপদের উপস্থিতি থাকতো, আপনার থাকা হয় কোথায় এই পদটির মধ্যে কোথাও কর্ম নেই, যদি কর্ম থাকতো তাহলে এটা হয়ে যেত কর্মবাচ্য।
যেহেতু কর্ম নেই বা কোথাও কর্মপদটি নেই, সেই কারণে এটি হচ্ছে ভাববাচ্য। তাহলে আমরা অনুক্তকর্তা বলতে কি বুঝবো? অনুক্তকর্তা বলতে মূলত কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাকেই অনুক্তকর্তা বলবো। আর কর্মবাচ্য কি এবং ভাববাচ্য কি, এটা সহজ ধারণা পরিষ্কারভাবে আমরা জেনে গেলাম। এখানে বিস্তারিতভাবে পরবর্তী যে ক্লাস হবে, বাচ্চের ক্লাস যখন হবে, তখন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে আসি ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা বলতে গিয়ে আরেকটি কর্তার কথা একসঙ্গে বলতে হয়। একটা হচ্ছে সহযোগী কর্তা, একটা হচ্ছে ব্যতিহার কর্তা। সহযোগী কর্তার ব্যতিহার কর্তা কি? ব্যতিহার কর্তা বলতে এমন একজন কর্তা থাকবে বা দুজন কর্তার উল্লেখ থাকবে, একজন না দুজন, সেই দুজন কর্তার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ পাবে তথা প্রতিযোগিতা প্রকাশ পাবে। এটা হচ্ছে ব্যতিহার কর্তার উদাহরণ, মানে ব্যতিহার কর্তার যে ব্যাখ্যা বা আলোচনা বা সংজ্ঞা বলা যেতে পারে। আর মূলত হচ্ছে যে সহযোগী কর্তা। সহযোগী কর্তা বলতে বুঝবো যে দুজন কর্তা থাকবে, সেই দুজনের পারস্পরিক অবস্থান বা একযোগে মিলিত হয়ে কাজ করা বোঝাবে। অর্থাৎ দুজন কর্তা একযোগে মিলিত হয়ে কাজ করবে, এইরকম যদি হয় তাহলে সেটা হবে সহযোগী কর্তা। আর ব্যতিহার কর্তা বলতে দুজন কর্তা পারস্পরিক দ্বন্দ্ব করবে বা পারস্পরিকভাবে প্রতিযোগিতা করবে, পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করবে, তাহলে সেটা হবে ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, অর্থাৎ রাজা এবং রাজা প্রতিযোগিতা করছে। আবার একটা উদাহরণ দেখি, যে ছেলেটিকে নিয়ে জমে মানুষে টানাটানি করছে। জমে মানুষে টানাটানি করছে মানে একবার জম এদিকে টানছে, মানুষ এদিকে টানছে, এরকম একটা বিষয় বোঝাচ্ছে, অর্থাৎ এখানে প্রতিযোগিতা বোঝাচ্ছে। আবার যদি এবার সহযোগী কর্তা দেখি, সহযোগিতা কর্তা হচ্ছে ওই যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, অর্থাৎ একই কাজ করছে দুজন পাশাপাশি থেকে, এখানে প্রতিযোগিতা নেই, এখানে একসঙ্গে কাজ করা বোঝাচ্ছে, তাই এটা সহযোগী কর্তা। তাহলে একসঙ্গে দুজন কর্তা কাজ করা বোঝালে সেটাকে বলবো সহযোগী কর্তা। আর দুজন কর্তার যখন কাজ করবে একই ধরনের, কিন্তু বিষয় হচ্ছে প্রতিযোগিতামূলক কাজ করবে, তখন সেটাকে বলা হবে ব্যতিহার কর্তা। এরপরে আসি আমরা সাধনকর্তা। সাধনকর্তা বলতে কি বুঝবো? সাধনকর্তা বলতে নর্মালি এই শব্দটা শোনার পর বা এই পদটিকে শোনার পর একটু আশ্চর্য লাগবে। সাধনকর্তা বলতে কি সাধন করার কথা বলা হচ্ছে? কিছুই সাধন করার কথা নয়। সাধন কর্তা বলতে মূলত বোঝায় যখন কোনো যন্ত্র নিজে কর্তার ভূমিকা পালন করবে, নিজে কাজ করবে, এরকম বোঝাবে, তখন সেটাকে বলা হবে সাধনকর্তা। যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে, অর্থাৎ এখানে যন্ত্র হচ্ছে ঢেঁকি, সে স্বর্গ গিয়ে ধান ভানছে তথা স্বর্গে গিয়ে ধান ভানছে তথা ঢেঁকি নিজে কাজ করছে বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে সাধনকর্তা। আবার একটা উদাহরণ দেখি, ঘানি হচ্ছে সর্ষে ভাঙে, অর্থাৎ ঘানি সর্ষে ভাঙছে, ঘানি নিজে, অর্থাৎ ঘানি একটা যন্ত্র, সেই যন্ত্রটি কাজ করছে বোঝাচ্ছে, সেই অর্থেও এটি হচ্ছে সাধনকর্তা। এরপরে আর দুটো অংশ আমরা পড়ব, মানে কর্তৃকারকের আর দুটো ভাগ আমরা পড়ব। সেই দুটো ভাগের মধ্যে অনেক সংশয় লক্ষ্য করা যায়। সেই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে বাক্যাংশকর্তা আর একটা হচ্ছে উপবাক্যীয় কর্তা। সমস্যা হচ্ছে এটা, বাক্যাংশ মানে কি? বাক্যের অংশ। উপবাক্য মানে কি? সেও সম্পূর্ণ বাক্য নয়, তাহলে এটাকেও বাক্যের অংশ বোঝাচ্ছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এটাই, উপবাক্যীয় কর্তায় কোনো সমাপিকা ক্রিয়া থাকে না, আর বাক্যাংশকর্তা সমাপিকা ক্রিয়া, এই উল্টো বললাম, বাক্যাংশকর্তায় কোনো রকম সমাপিকা ক্রিয়া থাকে না, আর উপবাক্যীয় কর্তায় সমাপিকা ক্রিয়া থাকে। কীরকম জিনিসটা? যদি আমি বলি যে নিজেকে জানতে চেষ্টা করো, নিজেকে জানতে চেষ্টা করো, এই যে পদটি, এই পদটি সম্পূর্ণ একটি পদ, এই পদটি হচ্ছে একটা সম্পূর্ণ একটি বাক্য। এই বাক্যটি সম্পূর্ণ বাক্য হলেও এটি সম্পূর্ণরূপে প্রযোজ্য হচ্ছে না। যেমন দেখি, সে আমায় এমন করে ফাঁকি দেবে মনে তো হয় না। এই যে সে আমায় এমন করে ফাঁকি দেবে, এত বড় একখানা বাক্য আমরা বললাম, এই বিষয়টাকেই বলা হয় উপবাক্য। কেন উপবাক্য বললাম? কারণ সে আমায় এমন করে ফাঁকি দেবে, দেবে পদটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং এর মধ্যে বোঝাচ্ছে যে পুরো বিষয়টার একটা অর্থ বোঝাচ্ছে বা বাক্যটা সম্পূর্ণ হচ্ছে এরকম বোঝাচ্ছে, এই জন্য এটাকে উপবাক্য বলা হচ্ছে, অর্থাৎ বাক্যের মতো। উপবাক্য হচ্ছে বাক্যের মতো বা প্রায় বাক্য বলতে পারি আমরা।
আর বাক্যাংশ বলতে বাক্যের শুধুমাত্র একটা অংশ। যেমন একটা উদাহরণ দেখি আমরা, পরের মাথায় কাঁঠাল ভাঙা মানুষের চিরকালের স্বভাব। পরের মাথায় কাঁঠাল ভাঙা মানুষের চিরকালের স্বভাব। এই পরের মাথায় কাঁঠাল ভাঙা পুরো পদটা যদি শুধু এইটুকু বলি তাহলে সেটা কোনো অর্থ প্রকাশ করবে না। তার সঙ্গে আমাকে ওই পদটা বলতেই হবে মানুষের চিরকালের স্বভাব। এই বাক্যটি, এই অংশটা আমাকে বলতেই হবে। না বললে আমরা পরের মাথায় কাঁঠাল ভাঙা এই বাক্যের অংশটি বা এই অংশটির অর্থ উদ্ধার করতে পারবো না। কিন্তু উপবাক্যর ক্ষেত্রে আমরা কি বললাম? উপবাক্যর ক্ষেত্রে বললাম সে আমায় এমন করে ফাঁকি দেবে, মনে তো হয় না। তাহলে সে আমায় এমন করে ফাঁকি দেবে যদি এইটুকু বলি, তারও এটা একটা অর্থ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ অর্থ প্রকাশ পাচ্ছে সমাপিকা ক্রিয়ার দ্বারা, সেই কারণে এটা হচ্ছে বাক্যের মতো, তাই এটা উপবাক্য বা উপবাক্যীয় কর্তা বলে বোঝাচ্ছে। আর পরের মাথায় কাঁঠাল ভাঙা এই বাক্য মানে অংশটা, এই অংশটা বলা পর্যন্ত বাক্যের অর্থ সুস্পষ্ট হচ্ছে না, যতক্ষণ না আমরা বলছি যে মানুষের চিরকালের স্বভাব। তাই এটি হচ্ছে বাক্যের অংশ। বাক্যাংশ বলতে বাক্যের একটা অংশ, আর উপবাক্য মানে হচ্ছে বাক্য, কিন্তু সেটা সম্পূর্ণ একটা বাক্য, সম্পূর্ণ বাক্য নয়, বাক্যের মতো একটা বিষয়। এই গেল আমাদের যে বাংলা কারক তথা কর্তৃকারকের একাধিক যে ভাগগুলো, সেই ভাগগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ। আমরা আশা করছি যে কর্তৃকারকের যে ভাগগুলো আমরা জানলাম এতক্ষণ ধরে, যে কী কী ভাগ জানলাম আমরা, উহ্যকর্তা জানলাম, সাধনকর্তা জানলাম, এক ক্রিয়ার বহু কর্তা বা বহু ক্রিয়ার এক কর্তা, সেই সঙ্গে জানলাম নিরপেক্ষ কর্তা, সমধাতুজ কর্তা, যার আর এক নাম আমরা জেনেছি স্বগোত্রকর্তা, সেই সঙ্গে আমরা জানলাম সাধনকর্তা জানলাম, সেই সঙ্গে আমরা জানলাম উপবাক্যীয় কর্তা, বাক্যাংশ কর্তা, আমরা জানলাম মূলত ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, অনুক্ত কর্তা সম্পর্কে আমরা জানলাম। এই প্রত্যেকটা বিষয় আমরা কিভাবে জানলাম কিছু সহজ উদাহরণের মধ্য দিয়ে। আশা করছি আমাদের এই ক্লাসটি থেকে আপনাদের কারকের যে বা কর্তৃকারকের যে ভাগগুলো রয়েছে বা কর্তৃকারকের ভাগগুলোর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। যদি কোনো রকম অসুবিধা হয় বলে মনে হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলোকে পরিষ্কার করে দেবার। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে আমরা কর্মকারক এবং করণ কারকের যে ভাগগুলো রয়েছে, কর্মকারক, কর্তৃকারক, যেমন যে সমস্ত ভাগগুলো আমরা দেখলাম, কর্মকারক বা করণ কারকেরও সেই একই ধরনের আলাদা আলাদা কিছু কিছু ভাগ রয়েছে। অর্থাৎ বিভিন্ন রকম করণ কারক রয়েছে, বিভিন্ন রকম কর্মকারক রয়েছে, সেই ভাগগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।